একটা তেতো সত্য কথা হলো, এই দুনিয়াতে আসলে কেউ কারো আপন না। বেশিরভাগ সম্পর্কই মিথ্যে। আপনি কারো উপকারে আসতে পারেন এটা ভেবে কেউ আপনার সাথে উপরে কদর দেখায়। আপনি যদি কাজের না হন তাহলে খেয়াল করে দেখেন, কারো কাছে আপনার বিন্দু পরিমাণ মূল্য নেই। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা একদম বাবার বাড়ি থেকে শুরু করেছি। তো এই ভিডিও ক্লিপসটা বেশ কিছুদিন আগের। তো বেলকনিতে দাঁড়িয়ে সকালবেলা নিচের পরিবেশটা দেখছিলাম। শীতের দিনের সকালের গোমড়া একটা আবহাওয়া। তো আমি আসলে আবহাওয়া বা ওয়েদার দেখার জন্য বেলকনিতে দাঁড়াইনি। এই যে নিচের যে ফিল্ডটা এটা দেখে আমার খুব বেশি ছোটবেলার কথা মনে হচ্ছিল। তো যখন ছোট ছিলাম এই ফিল্ডটাতে কত শীতের দিনে ব্যাডমিন্টন খেলেছি, বরফ পানি খেলেছি, গোল্লাছুট খেলেছি। তখন কিন্তু আসলে অনেক বেশি খোলামেলা পরিবেশ ছিল, এখন আর এরকম নেই। আমার ছোট ভাই বোনেরা এখন ব্যাডমিন্টন খেলে বাসার ভেতরে, মানে আশেপাশে কোনো খোলা জায়গা নাই খেলাধুলা করার মতো। তো যাই হোক, এরপর কিন্তু সরাসরি চলে এসেছি আম্মুর কিচেনে। তো আমি আসার সময় হচ্ছে ঝোলা গুড় নিয়ে এসেছিলাম। আমার সাফান আসলে মিষ্টি জাতীয় জিনিস খুব একটা খায় না, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস আছে ও খুব বেশি পছন্দ করে। তো নানুমনির কাছে খুব বেশি বায়না ধরছিল ময়া খাবে। ময়া মানে মোয়া, মুড়ির মোয়া যেটাকে বলে। তো আম্মু এখানে সেই ঝোলা গুড়টা দিয়ে ওকে হচ্ছে মোয়া বানিয়ে দিচ্ছে। তো পাকটা ঠিকঠাক মতো এসেছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে এভাবে পানির মধ্যে একটু করে গুড় দিয়ে নিচ্ছিল। তো ঝোলা গুড় দিয়ে অনেক আপুরাই কিন্তু জিজ্ঞেস করেন কি কি খাওয়া যায়। আসলে ঝোলা গুড় দিয়ে অনেক কিছু খাওয়া যায়, এটা আপনার ক্রিয়েটিভিটি। রান্না বলতেই আর্ট, যে যেভাবে খেয়ে অভ্যস্ত বা খেতে পছন্দ করেন। তো আম্মু এখানে হচ্ছে তার নানুমনির জন্য মোয়া বানিয়ে দিচ্ছে। অনেকেই কিন্তু একটা ধারণা আছে মোয়া শুধুমাত্র আখের গুড় দিয়েই হয়, কারণ জমাট বাঁধে তাড়াতাড়ি। তো আমাদের এই যে ঝোলা গুড়, এটা যদি আপনারা একটু চুলায় জাল করে নেন, লিকুইড গুড়টা, এটার মধ্যে যেহেতু একদম লিকুইড ফর্মে থাকে, খুব বেশি জালও করতে হয় না। তো সেটা দিয়েও কিন্তু এরকম সুন্দর করে মোয়া বানিয়ে খেতে পারবেন। তো এই মোয়ার ছবিগুলো আমি হচ্ছে পেজে গুড়ের প্রমোশনের জন্য দিয়েছিলাম। কয়েকজন আপু কিন্তু আমাকে নক করছিলেন যে আপু আপনি কি মোয়া সেল করেন কিনা। তো আসলে মোয়া কিন্তু সেল করার জন্য না, আমাদের পেজে শুধুমাত্র পাটালি গুড়, ঝোলা গুড় বা দানাদার ঝোলা এটা আছে। তো ভিডিও শুরুতে আরো ২টা প্রশ্নের উত্তর দিয়ে দেই। আমাদের কাছে গতবার শুধুমাত্র লিকুইড ঝোলা বা রাব যেটা সেটা ছিল। এবার কিন্তু মানে লিকুইড গুড়টাই ২টা ফর্মে রেখেছি। একটা হচ্ছে দানাদার ঝোলা আর একটা হচ্ছে এই যে লিকুইড রাব যেটাকে বলে, এটা সম্পূর্ণ লিকুইড অবস্থায় থাকবে, যেটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো জারগুলো কিন্তু এরকম ফয়েলিং অবস্থায় পাবেন। তো যেটা লিকুইড ঝোলা এটা কিন্তু ব্রেড দিয়ে চা দিয়ে খেতে ভীষণ রকম মজা। আর এই লিকুইড গুড়গুলো দিয়ে কিন্তু একদম কাঁচা রসের একটা ঘ্রাণ পাওয়া যায়। তো আসলে এটা দিয়ে কিন্তু আপনারা চা বানিয়েও খেতে পারবেন। আমি বারবারই বলছি এখানে কোনো হাইড্রোস বা চিনি দেইনি। তো ডায়াবেটিকস পেশেন্ট যারা আছেন, যারা একটু মিষ্টি দিয়ে চা খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই গুড়টা দিয়ে একদম অনায়াসে চা বানিয়ে খেতে পারবেন। তো আর এই যে দানাদার ছোলা যেটা একটু বেশি করে জাল দেওয়া, তো লিকুইড ছোলা যেটা এটার মধ্যে কিন্তু এমনিতেই ১ থেকে ১.৫ মাস পর দানা চলে আসবে। আর যেটা দানাদার ছোলা, এই গুড়টা হচ্ছে লিকুইড রাবের থেকে একটু বেশি জাল করা থাকে, দানাদার থাকে। তো এটা কিন্তু স্থায়িত্বকালও একটু বেশি হয়। যদিও ২টা গুড়ই সমপরিমাণ মজা, আমি আবারও বলছি, টেস্ট কিন্তু ডিফারেন্স না। শীতের সকালে আসলে এই ছোলা গুড়টা বাসায় থাকলে নাস্তার টেনশনটা অনেকটা কমে যায়। কারণ পরোটা, ব্রেড, রুটি সবকিছু দিয়ে খাওয়া যায়। তো একটা মজার কথা শেয়ার করি। গত বছর আমার এক বান্ধবী আমার বাসায় এসেছিল। তো ওকে আমি আসলে গুড়ের চা বানিয়ে খাওয়াচ্ছিলাম। তো সেই গুড় খাওয়ার পর ও এবার গুড়ের সিজন আসার সঙ্গে সঙ্গে ৪ কেজি ঝোলা গুড় এসে নিয়ে গিয়েছে শুধুমাত্র চা খাওয়ার জন্য। তো এখানে একটা টিপস দিয়ে রাখি, আপুরা যারা ঝোলা গুড় বা দানাদার ঝোলা অর্ডার করবেন, কাঁচের জারে ঢেলে নরমাল ফ্রিজে সংরক্ষণ করবেন, যেহেতু প্রিজারভেটিভ ফ্রি। আর এটাতে কোনো রকম হাত লাগাবেন না। চামচ দিয়ে উঠিয়ে খাবেন অথবা ঢেলে খাবেন, দেখবেন যে অনেক দিন পর্যন্ত ভালো থাকছে।
তো এরপরে ক্লিপসটা শেয়ার করছি আমার বাসা থেকে। এখানে হচ্ছে সকালের নাস্তার জন্য হাতে মাখিয়ে সবজি খিচুড়ি আমার মিনি কুকারটাতে বসিয়ে দিব। তো মিনি কুকারটা যে আসলে কত বেশি উপকার হয়েছে, অনেক আপুরা কিন্তু নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড। কিছু কিছু আপু তো ২টা ৩টা করেও একসঙ্গে অর্ডার করেছেন। আসলে এগুলো খুবই উপকারী। যতটুকু পরিমাণ রান্না করেছি আমাদের ৩ জনের সকালের নাস্তা হয়ে যাবে। আমরা সকালে খুব একটা খেতে পারি না। পৃথিবীর সবথেকে দ্রুত সময় যায় আমার কাছে মনে হয় বাবার বাড়িতে। তো যেদিন যাই তো যাই। তো যেদিন আসার সময় হয় মানে ৭ দিন ১০ দিন থাকলেও শুধু মনে হয় গতকালকেই তো আসলাম, আজকে কিভাবে ৭ দিন হয়ে গেল। তো আসার আগের দিন আম্মুকে বলছিলাম যে, "আম্মু বিয়ের এতদিন হয়ে গেছে, তারপরেও সাফানের বাবা যেদিন নিতে আসার কথা শুনি যে আজকে নিতে আসবে, ওইদিন সকাল থেকেই বুকের মধ্যে ধুকধুক করে, মন খারাপ লাগে।" আর নাইরি-টাইরি খেয়ে যখন বাসায় আসি, আসার পর তো শরীর একদম ভার হয়ে যায়, অলস হয়ে যায়। নড়াচড়া করতে ইচ্ছে করে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো আমার তো এটা সবসময় হয়। তো যাই হোক গতকাল রাতে হচ্ছে অনেকগুলো কাপড় ওয়াশিং মেশিনে ধুতে দিয়েছিলাম। তো আমার মেয়ে যেটা করে বাসায় যদি থাকে তাহলে দেখাচ্ছে যে ওকে দিনে ১ টা বা ২ টা ড্রেস চেঞ্জ করে দিলেই হয়। কিন্তু কোথাও যদি বেড়াতে যাই তাকে ঘন্টায় একটা করে ড্রেস চেঞ্জ করে দিতে হয়। কিভাবে এত ময়লা করে ফেলে এক মুহূর্তে জামাকাপড় আমি নিজেও জানি না। তো অনেকগুলো জামাকাপড় হয়েছিল সেগুলো গতকাল রাতে ওয়াশিং মেশিনে দিয়ে রেখেছিলাম। তো এখন সকালবেলা এগুলো বারান্দায় মেলে দিচ্ছি। একটা মজার কথা শেয়ার করি, আমার বাসায় ২ টা বেলকনি। তো আমি আসলে কাপড়-চোপড় সবসময় ২ টা বেলকনিতেই কষ্ট করে হলেও শুকিয়ে নেই। কোনো সময় ছাদে যাই না। কারণ শীতের দিনে আমাদের ছাদে কাপড় শুকানো নিয়ে যে কত রকম ঝগড়াঝাটি হয়, এত ঝগড়াঝাটি দেখে খুব বেশি ভয় লাগে। তো কষ্ট হলেও এর জন্য বাসার ভেতরেই কাপড়-চোপড় শুকিয়ে নেই। একজনের সাথে আরেকজনের কাপড় শুকানো নিয়ে ঝগড়া, এটা দূর থেকে দেখলেই কেমন ভয় লাগে। তো নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর কোনো মানেই হয় না। তো আপনাদের কার, কার বাসার ছাদে এরকম কাপড় শুকানো নিয়ে ঝগড়া লাগে আমাকে কিন্তু জানাতে পারেন। তো বাসায় কোনো বাজারই ছিল না। যেহেতু বাসায় ছিলাম না আজকে সকালে সাফানের বাবা অনেকগুলো মাছ, মাংস এগুলো বাজার করে নিয়ে এসেছে। তো মাংসের বাজারটা আমি হাতে, হাতে গুছিয়ে নিয়েছি। আর এখানে খালা হচ্ছে মাছ কেটে দিচ্ছে, মাছ ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। একটা বাসার গৃহিণী কোনো কারণে যদি অসুস্থ থাকে বা তার কর্মবিরতিতে যায় তাহলে সেই বাসার যে কি একটা অবস্থা হয়। আরো একটা বিষয় হচ্ছে এই যে আমরা যারা হেল্পিং হ্যান্ড নিয়ে কাজ করি, এদের উপর যদি কোনোভাবে আমরা নির্ভরশীল হয়ে যাই তাহলে যে কত রকম প্রবলেম ফেস করতে হয়। যদিও এখন আমার বাসায় যে খালা আছে উনি অসম্ভব রকম ভালো। তারপরেও আসলে নিজের সংসারের যে একটা দায়িত্ব, নিজের সংসারের কাজকর্মের যে একটা ধারাবাহিকতা, সেটা থেকে যদি একটু দূরে সরে যাওয়া হয় তাহলে আসলে অনেক বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তো আমার সংসারের কি সর্বনাশা অবস্থা একটু পরেই ভিডিওতে দেখিয়ে দিব। তো খালা যেহেতু কিচেনে মাছ কাটছিল, এইদিকে আমি হচ্ছে বাসাটা সুন্দর মতো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এমন ভিডিওতে অনেক কমেন্ট আছে যে হেল্পিং হ্যান্ড নিয়ে কাজ করেন, তারপরেও কাজ করে সারতে পারেন না। আসলে শুধুমাত্র হেল্পিং হ্যান্ড নিয়ে কাজ করা যে খুব সহজ তা কিন্তু না। যারা করে তারা বুঝে আসলে কাজের লোকের সঙ্গে কাজ করলে সংসারটা পরিপাটি থাকে। আর এইদিকে আমার হাসব্যান্ড কোনো টানাটানি, কোনো ধাক্কাধাক্কির মধ্যে নাই। সে খুব সহজ সরল মানুষ। বারবার করে তার জুতা এরকম দরজার পাশেই রেখে দেয় শু র‍্যাক থাকার পরেও। এই যে বক্সটা রেখেছিলাম, এই বক্সটা একটু ধাক্কা দিয়ে সরিয়ে নিতে হবে। এই অলসতায় বাহির থেকে এসে জুতাগুলো সে ওখানেই খুলে রেখে দেয়। শুধুমাত্র সে সহজ সরল মানুষ সেইজন্য। তো যাই হোক, যেহেতু মাছ কাটাকাটি হয়েছে, খুব ব্যাড স্মেল আসে যেদিন মাছ কাটা হয় আর মাছির প্রকোপটা খুব বেশি বেড়ে যায়। তো খালা হচ্ছে বক্সে মাছগুলো ভরে ডিপ ফ্রিজে রাখছে। এইদিকে আমি হচ্ছে এই জায়গাটা একটু মপ করে দিচ্ছি। যেহেতু অনেকগুলো কাজ করেছে। এমনিতেই তো বেলা অনেক ছোট। তো আসলে হাতে, হাতে কাজ না করলে এই কাজগুলো শেষ হবে না। তো আমি যেহেতু বিজনেস নিয়ে এখন বর্তমানে অনেক বেশি ব্যস্ত সময় পার করি, আমি আসলে সংসারের কাজে এখন খুব একটা সময় দিতে পারি না। তো সেই একটু সময় কম দিতে পারার কারণে মাঝে, মাঝে বিভিন্ন রকম ক্ষতির পাল্লায় পড়ছি। তো এই যে দেখেন আমার চুলাটা, আমার শখের চুলা। তো এই চুলাটার এই অবস্থা। আমি যখন আগে রেগুলার কিচেনে কাজ করতাম, আমি সবসময় এই চুলাগুলো এমনভাবে পরিষ্কার করে রাখতাম যে এখানে এভাবে ময়লা হওয়ার সুযোগই হতো না। তো আসলে কিচেনে আমার এখন ইদানিং একটু কম কাজ করা হয়। আর চুলা মোছার কাজটাও খালাই বেশিরভাগ করে থাকে। তো কিছুদিন ধরে দেখছিলাম যে চুলায় আগুন দিলে এখানে কেমন যেন ফৎ, ফৎ শব্দ করছিল। আবার একটু কালির দেখাও পাচ্ছিলাম।
তো আমি বার্নারটা উঠিয়ে দেখি যে এটার তো একদম কাহিল অবস্থা। তো খালাকে বলছিলাম, "খালা তোমাকে তো প্রত্যেকদিনই বলি যে চুলা পরিষ্কার করতে।" তো বলে, "আন্টি আমি তো আসলে চুলা পরিষ্কার করেই রাখি।" তো আসলে এই যে এগুলা যখন দেখছিলাম চাবির ধার-পাট দিয়েও দেখেন কি অবস্থা হয়ে গেছে। তো আমার এত শখের চুলার যে এই অবস্থা, এটা দেখে খুব বেশি খারাপ লাগছিল যে আমি যদি আসলে এখানে নজর দিতাম তাহলে এত বেশি ময়লাও হতো না। তো আরেকটা বিষয় হচ্ছে ভীম লিকুইড আর ভীম বার যে সাবানটা এটা একদম চোখের পলকে ফুরায় যাচ্ছে। তো আমি আসলে ভেবেই পাচ্ছিলাম না যে এত কেন বেশি এগুলা ফুরাচ্ছে। তো খালাকে জিজ্ঞেস করলে খালা শুধু বলে যে, "আপনাদের বাসায় ধোয়া পাকলার কাজ অনেক বেশি, এজন্য ফুরিয়ে যাচ্ছে।" তো খেয়াল করে আজকে দেখি যে ভিম বারের উপরে এরকম পানি জমে আছে আর গলে, গলে সাবানগুলো পড়ছে। আর এই যে লিকুইডটা, এই লিকুইডটার মধ্যে আমি তাকে বলেছিলাম পানি মিক্সড করে তারপর হচ্ছে এটা ইউজ করার জন্য। কিন্তু খালা সবসময় বলে যে পানি মিশিয়েছি। তো আজকে আমি একদম হাতে নাতে দেখলাম এটাতে কোনো পানি মিশায়নি। আর এই যে স্পঞ্জ গুলা এগুলা ভিজা অবস্থায় ভিম বারের উপর সে রেখে দেয়। যদিও এই স্পঞ্জ গুলো রাখার জন্য কিন্তু এক্সট্রা হোল্ডার আছে। তারপরেও মানে এই কাজটা কন্টিনিউয়াসলি সে করে যাচ্ছে। তো যাই হোক কি বলবো, নিজের সংসারের কাজ নিজের মতো করে যদি না করতে পারি, খেয়াল না রাখতে পারি তাহলে তো ক্ষতির পাল্লা ভারী হবেই। আসলে লোক দিয়ে যদি সব কাজ করানো যেত তাহলে নিজের সংসারের প্রতি মেয়েদের যে একটা মায়া, একটা দাবি, একটা অধিকার এই শব্দগুলো কিন্তু কখনোই সৃষ্টি হতো না। হেল্পিং হ্যান্ড নিয়ে কাজ করলে কাজে অবশ্যই আয়েশ হয়। আমরা আমাদের কাজের আয়েশের জন্যই হেল্পিং হ্যান্ড রাখি। কিন্তু যারা হেল্পিং হ্যান্ড সাথে নিয়ে কাজ করেন তারা যে হেল্পিং হ্যান্ড এর কত অত্যাচার মুখ বুজে সহ্য করে এটা আসলে বলার বাহিরে। এই যে আমার কিচেনের এই অবস্থা, চুলার এই অবস্থা এটার জন্য আমি আমার নিজেকেই দায়ী করছি। আমি আমার সংসারের কাজে উদাসীন হয়েছি এইজন্য এই অবস্থা। তো এইখানে যখন শুটটা নিচ্ছিলাম তাকে তখন বলছিলাম, "দেখো স্বপনের আমি কি বাবা সুন্দর ভীম বাসায় ছিল। লিকুইড এর অ্যাডভার্টাইজ করে দিলাম।" তো সে আবার আমাকে বলছে, "তুমি যে পানি মিশিয়ে ভীম লিকুইড এর অ্যাডভার্টাইজ করলে, ভীমের কোম্পানি যদি জানতে পারে তাহলে তোমার নামে মামলা করে দিবে, তোমাকে অভিশাপ দিবে।" তো যাই হোক, এই যে আমার যে শখের মুরগি এটারও একদম ছিতি পড়ে গিয়েছে। কি একটা যে অবস্থা! কিচেনে ঢুকে এত বেশি মন খারাপ হচ্ছিল। যদিও আমি ছিলাম না তারপরেও খালা কিন্তু কন্টিনিউ বাসায় এসে কাজ করেছে। বলে, বলে ধরে, ধরে কাজ করানোর থেকে নিজের কাজ নিজে করাই ভালো। এই মানসিক প্রশান্তিটার জন্যই কিন্তু অনেক আপুরাই আছেন যারা হেল্পিং হ্যান্ড রাখেন না। নিজের কাজ নিজে করতে পছন্দ করেন। আসলে নিজের কাজ নিজে করার মধ্যে একটা অন্যরকম মানসিক প্রশান্তি আছে। তো যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়া আবার চলতেও পারি না, তো সেইজন্য আসলে সমস্ত অভিযোগ বা অনুযোগ যা কিছু আছে সব নিজের ঘাড়েই নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি। সাফানের বাবার অনেক প্রিয় খাবার রান্না করব। নারকেল দিয়ে হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা অনেকেই আছেন শুধুমাত্র শীতের দিনে খান। কিন্তু আমাদের বাসায় কম বেশি সারা বছরই হাঁসের মাংস খাওয়া হয়। তো রসুন দিয়ে আস্ত রসুন, চুই ঝাল দিয়ে হাঁসের মাংস খাওয়া শিখেছি পরে। নারকেল দিয়ে হাঁসের মাংসটা খাওয়া একটু কমে গেছে। কিন্তু নারকেল দিয়ে হাঁসের মাংসটা সাফানের বাবা অনেক বেশি পছন্দ করে। তো তার পছন্দ অনুযায়ী রান্না করছি। এখানে কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি আর কিছু নারকেল এরকম বড়, বড় করে ফালি করে নিয়েছি। যেগুলো মসলার সঙ্গে সুন্দর মতো করে কষিয়ে নিয়ে হাঁসের মাংস দিয়ে রান্না করব। তো নারকেল দিয়ে হাঁসের মাংস তো অনেক ভিডিওতে রান্না করা দেখানো হয়েছে। তো নারকেল দিয়ে হাঁসের মাংসটা আসলে আমারও খেতে অনেক ভালো লাগে। তো প্রিয় রান্নার সাথে কিছু প্রিয়, প্রিয় আপুর কথা শেয়ার করি। তো আসলে অনেকদিন থেকে ভিডিওতে কোনো আপুর নাম নেওয়া হয় না। তো একজন আপুর প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে আজকে ভিডিওতে আপুদের নাম নিচ্ছি। তো কিছুদিন আগে একজন আপু আমাকে ফোন দিয়ে বলেছিলেন, "আপু YouTube এ কার সাথে আপনার সবথেকে ভালো সম্পর্ক?" তো কিছু আপুর নাম সে নিজে থেকেও বলেছে। আমার সমসাময়িক যারা আমরা একসঙ্গে কাজ করা শুরু করেছিলাম তাদের প্রত্যেকের সাথেই আমার সম্পর্ক ভালো। পরবর্তীতে আমার চ্যানেলে নতুন হয়ে যেসব আপুরা যুক্ত হয়েছেন তাদের সঙ্গেও আমার সম্পর্ক অনেক ভালো। তো আসলে সাধারণ দর্শকদের মধ্যে লিপি আপু, হানি মধু আইডি থেকে বিথি আপু, আয়েশা সিদ্দিকা আপু এরকম আরো অনেক আপুরা আছেন যারা আমার খুবই আপন, খুবই কাছের। আর ব্লগার আপুদের কথা যদি বলি, আমি জানি না কয়জনের নাম বলতে পারবো তারপরেও বলছি। রুম্মান কিচেনের রুম্মান আপু, তারপর হচ্ছে নাহিদা ব্লগের নাহিদা আপু,
দীপা আপু, সালমা আপু, পুষ্পাস লাইফস্টাইলের পুষ্পা আপু। তো আসলে এখানে নতুন মানুষ যেমন আছে, পুরাতন মানুষও কিন্তু তেমন আছে। রুম্মান কিচেনের রুম্মান আপু আমার সঙ্গে আছেন সেই আমার চ্যানেলটা যখন মনিটাইজ হয়নি তখন থেকে। একইভাবে এই যে বাংলাদেশি ব্লগার নাহিদা আইডির নাহিদা আপু, এ কিন্তু আমার সঙ্গে রিসেন্ট পরিচিত, কিন্তু আপুটা এত বেশি আপন হয়ে গিয়েছে। মানে আমার বিজনেস ভিডিও হোক, লাইফস্টাইল ভিডিও হোক, এই আপুরা বিশাল বড় বড় করে এত সুন্দর করে করে কমেন্ট করে যে দেখলেই মন ভালো হয়ে যায়। ইন্ডিয়া থেকে শিল্পী আন্টি, তারপর হচ্ছে শিউলিস কিচেনের শিউলি দিদি ভাই, আসলে সবার সঙ্গেই আমার এক ধরনের আত্মার সম্পর্ক। তো এখানে ভিডিও শেষ পর্যায়ে একটা অর্জন শেয়ার করছি। তো এটা আসলে আমার যেমন অর্জন, সঙ্গে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই এই বিষয়টা শেয়ার করছি। আমার বিজনেস প্রোডাক্টগুলো আমরা স্ট্রিট ফাস্টে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকি। তো স্ট্রিট ফাস্ট কুরিয়ার থেকে ওরা প্রতি বছর মানে কিছু মার্চেন্ট বাছাই করে জেলা পর্যায়ে, ওরা একটা টার্গেট দেয়, মানে টাকার একটা অ্যামাউন্ট দেয় যে এই পরিমাণ সেলিং আসলে ওরা সেখান থেকে একটা সম্মান স্বরূপ গিফট পাঠাবে। তো এবার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে ২ জন মার্চেন্ট এই গিফটটা পেয়েছে স্ট্রিট ফাস্ট থেকে। তো সেই ২ জনের মধ্যে আমি একজন। আসলে কিছু কিছু জিনিস মনের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়, অনেক বেশি শক্তি আনে, কাজের অনেক আগ্রহ আনে। হয়তোবা এই গিফটগুলো কোনো কিছুই না, কিন্তু তারপরেও আমার জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি। আমি আসলে ভাবতেই পারছিলাম না। তো যাই হোক, আসলে এগুলো পেয়েছি আপনাদের সাপোর্টের কারণে, আপনাদের ভালোবাসার কারণে। আপনারা যদি আমাকে ভালো না বাসতেন, সাপোর্ট না করতেন, তাহলে হয়তোবা মানে এই পর্যায়ে আসা সম্ভব হতো না। মার্চেন্ট হিসেবে এই গিফটটা পাওয়া কিছুতেই সম্ভব হতো না। তো যাই হোক, এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।